সেমিস্টার 4-এর অনার্সের ছেঁড়া তার নাটকটি পাঠ্য রয়েছে। আমরা সবাই জানি ছেঁড়া তার নাটকটি তুলসী লাহিড়ীর লেখা, এবং ছেঁড়া তার নাটক নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সে বিষয়টি হচ্ছে যে আমরা সবাই জানি যে সাহিত্যের মধ্যে দিয়ে যাবতীয় যা কিছু প্রকাশ পায়, আমাদের সামনে আসে, সেগুলি কোনো না কোনোভাবে আসলে সেই সাহিত্য রচনাকারের একটা প্রতিচ্ছবি বলা যেতে পারে। অর্থাৎ যিনি লেখক, তার নিজের আদর্শবোধ, তার নিজের বিশ্বাস, তার নিজের মতাদর্শ, জীবন সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আসলে সাহিত্যের মধ্য দিয়ে প্রকাশ পায়। এবার সেই জন্যই কিন্তু বিভিন্ন লেখকের লেখা, বিভিন্ন লেখকের মতামত, বিভিন্ন লেখকের জীবন সম্পর্কে অনুভূতি, সেই বিষয়গুলো বদলে বদলে যায় এবং সেইগুলিরই প্রকাশ ঘটে সাহিত্যের মধ্যে দিয়ে। নাটকও যেহেতু একটি সাহিত্যের মাধ্যম, তো স্বাভাবিকভাবেই ছেঁড়া তার নাটকটির মধ্যে দিয়ে যাবতীয় যা কিছু ঘটেছে বা যাবতীয় যা কিছু আমাদের সামনে প্রকাশ পেয়েছে, তার ভেতরে আসলে তুলসী লাহিড়ী, নাট্যকার তুলসী লাহিড়ীর নিজস্ব জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি, তার মতাদর্শগত চিন্তা, তার আদর্শবোধ, এই সমস্ত বিষয়গুলি প্রকাশ পেয়েছে। সেজন্য আমাদের এই নাটক নিয়ে আলোচনা করার আগে আমাদের একটু জেনে নিতে হবে তুলসী লাহিড়ীর জীবন। ওনার জন্ম রংপুর জেলার নলডাং গ্রামে, এবং 1303 বঙ্গাব্দে 23শে চৈত্র, এবং তার মৃত্যু হচ্ছে 1959 খ্রিস্টাব্দের 22শে জুন তিনি মৃত্যুবরণ করেছিলেন। এটা হচ্ছে তার জন্ম মৃত্যু। এবার যে বিষয়টি মূলত আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে তার ছোটবেলা থেকে কি বিষয়ের প্রতি তার আকর্ষণ ছিল, বা তার জীবনটা কিভাবে এগিয়েছে, সেই জীবন স্রোতটাকে যদি আমরা বুঝতে পারি, সেই প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে অগ্রসর হয়েছে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা নাট্যকার হিসেবে তুলসী লাহিড়ীর যে বোধ, সেই বিষয়টা আমরা বুঝতে পারব। আমরা জানি যে ছোটবেলা থেকেই তার রবীন্দ্র সাহিত্য এবং রবীন্দ্রসঙ্গীত, এই দুটোর প্রতি প্রচণ্ড রকম আকর্ষণ ছিল, সেটা ছোটবেলা থেকেই ছিল। আর আরেকটা বিষয় আমরা দেখব যে তার বিভিন্ন নাটক যখন আমরা পড়ব, আমরা দেখব সেই নাটকগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন চরিত্র রয়েছে, যে চরিত্রগুলো হচ্ছে গান গাইছে, অর্থাৎ গায়ক চরিত্র। সেই চরিত্র হয়তো জীবনযাত্রা বা তার জীবন প্রবাহকে অগ্রসর করার জন্য যে কোনো জীবিকারই হতে পারে কৃষক, কিন্তু তার প্রকাশ মাধ্যম, তার নিজস্ব যে অভিমত, তার প্রকাশ মাধ্যম কিন্তু অনেক সময়, মানে সেই চরিত্রের প্রকাশ মাধ্যম কিন্তু অনেক সময় কি হয়, গানের মধ্যে দিয়ে প্রকাশ পায়। কেননা ওই যে বললাম, নাট্যকার তার নাটকের মধ্যে দিয়ে চরিত্রগুলোকে যে আস্তে আস্তে আমাদের সামনে, চরিত্র যদি একটা মানে এমন যদি হয় যে একটি চরিত্র তো আস্তে আস্তে নিজের খোলস ছেড়ে মানুষের, মানে আমাদের পাঠকের সামনে আসে, অর্থাৎ একটি চরিত্রকে তো আমরা এক একটা পরত চরিত্রের আবিষ্কার করতে করতে এগোই। তো আমরা দেখব যে সেই চরিত্রগুলো যখন তিনি নির্মাণ করছেন, তো সেই চরিত্র তো অনেকটা মূর্তির মতো, সেগুলোকে নির্মাণ করতে হয়। তো যখন আমরা দেখব যে তার চরিত্রটাকে তিনি যখন নির্মাণ করেছেন, দেখব যে তার চরিত্রগুলো এমনভাবেই নির্মাণ করেছে যেন চরিত্রগুলোর ভেতরে একটা সুর লেগে থাকে গানের। গান ব্যতীত যেন কোনোভাবেই চরিত্র তার নিজস্ব অভিমত সবসময় প্রকাশ করে না সম্পূর্ণভাবে। এরকম একটা বিষয় আমরা তার বিভিন্ন নাটকের চরিত্রের মধ্যে দিয়ে দেখি। এছাড়া আরেকটা বিষয় আমরা দেখি, রবীন্দ্রনাথের বিভিন্ন উদ্ধৃতি বা বিভিন্ন পংক্তি তার বিভিন্ন নাট্যকর্মের ভেতর দিয়ে তিনি প্রকাশ করেছেন। তিনি মূলত সুরকার, গীতিকার, অভিনেতা, চিত্র পরিচালক এই হিসাবেই পরিচিত ছিলেন। পরবর্তীতে তার কিছু আদর্শগত বা মতাদর্শগত কিছু বিরোধ কিছু মানুষের সঙ্গে হওয়ার জন্য তিনি সেই
জীবিকা থেকে সরে আসেন এবং জলপাইগুড়ি জেলায় এসে তিনি চাষবাস সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এই যে চাষবাস সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত হলেন, তার ফলে কি হলো? স্বাভাবিকভাবেই চাষবাস সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চাষবাস করছেন অর্থাৎ কৃষকদের অনেক কাছ থেকে তিনি প্রত্যক্ষ করতে পারলেন এবং 1350-এর মন্বন্তর তার লেখক সত্তাকে বিশেষভাবে একটা প্রভাব ফেলেছিল তার লেখক সত্তার ওপর, এবং কৃষি জীবনের সাথে যে তার এই যোগ, সেটা স্বাভাবিকভাবেই তার ক্ষেত্রে একটি নবজন্ম বলা যেতে পারে। কারণ তার আগে তিনি সম্পূর্ণ ছিলেন গীতিকার, সুরকার, তিনি চিত্র পরিচালনা করতেন, তিনি নিজে অভিনয় করতেন। সুতরাং সেই একটা পরিমণ্ডলে বড় হয়ে ওঠা একটি মানুষ বা সম্পূর্ণভাবে সেই পরিমণ্ডল থেকে ছেড়ে আসা একটি মানুষ যখন একটি সম্পূর্ণ নতুন একটা পরিমণ্ডল অর্থাৎ কৃষিকর্মের সঙ্গে যুক্ত হয়ে যান, তখন স্বাভাবিকভাবেই কি হয়, তার জীবনের একটা পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনটা কিন্তু ধীরে ধীরে আসে না, একটা হঠাৎ পরিবর্তন। অর্থাৎ আমি বলতে চাইছি, হয়তো কেউ গান গায়, হয়তো সে গায়ক, সে হয়তো সেই জীবিকা ছেড়ে নায়ক হচ্ছে অর্থাৎ অভিনয় করছে, তাহলে কিন্তু তার শিল্পের ধরন হয়তো কিছুটা বদলায় কিন্তু পরিসরটা কিন্তু মোটামুটি কাছাকাছি থাকে। কিন্তু যে মানুষটা গায়ক, যে মানুষটা অভিনেতা, সেই মানুষটি যখন সম্পূর্ণভাবে সেখান থেকে সম্পূর্ণ সেই বৃত্ত ছেড়ে এসে কৃষিকাজের সঙ্গে যুক্ত হয়, তখন স্বাভাবিকভাবে আমি বুঝতে পারি তার জীবনের পরিবর্তনটা অনেক বেশি প্রকট হয়ে ওঠে। তুলসী লাহিড়ীর ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখেছি, এবং সেই জন্য কি হয়, স্বাভাবিকভাবেই তার যে লেখালেখি, তার যে নিজস্ব যে নাট্যকর্ম, সেগুলোর ভেতরে কিন্তু কৃষক চরিত্র আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। অর্থাৎ বিভিন্ন চরিত্র, কৃষক চরিত্র তার নাটকের ভেতরে ভিড় করে আসে। এবং আমরা দেখি যে এই যে নাটকটি, যেটা আমাদের সিলেবাসে রয়েছে ছেঁড়াতার, সেই নাটকটির ভেতরেও কিন্তু এরকম দেখা যায় বিভিন্ন চরিত্র আছে, যে চরিত্রগুলো হচ্ছে কৃষক চরিত্র। এরপর একটি বিষয় বলছি, সেটা হচ্ছে যে সংলাপ বিষয়টি কি? একজন লেখক, যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে একজন লেখক যখন তার নিজের যে বিষয়টি সে যে সৃষ্টি যে করছে, অর্থাৎ সে যে সাহিত্যটিকে আমাদের সামনে নিয়ে আসছে, সেই বিষয়টি যখন আমাদের সামনে নিয়ে আসছে, স্বাভাবিকভাবেই নাটক হলে তা একটি সংলাপের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ পায়। অর্থাৎ চরিত্ররা যেভাবে কথা বলে, সেই জিনিসটাকে আমরা বলি সংলাপ, কনভারসেশন। চরিত্র, আমরা এই তুলসী লাহিড়ীর নাটকের চরিত্রদের আমরা সবসময় দেখব যে তারা কিন্তু চরিত্ররা এক একটা আঞ্চলিক ভাষায় কথা বলছে। আমরা সবাই জানি, ভাষার আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গার ভাষার বিভিন্ন রকম হয়। আমরা যে রাঢ়ী উপভাষা, অর্থাৎ কলকাতার যে ভাষা, যদিও কলকাতার সব ভাষা সমান নয়, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার ভাষাও আলাদা, তবু আমরা সাধারণত বইয়ে যে ধরনের ভাষা পড়ে থাকি, সাধারণত কথাটার উপরে গুরুত্ব দিচ্ছি, সাধারণত বইয়ে যে ধরনের ভাষা পড়ে থাকি, সেই ভাষাটিকে আমরা শিষ্ট বাংলা ভাষা বলে একটা আখ্যা দিয়েছি, এবং সেই ভাষাটাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ধরে আমরা বাকি ভাষাগুলোকে বলে দিয়েছি এগুলো হচ্ছে ঠিক ভাষারই অন্যান্য বিভিন্ন অঙ্গ, এগুলোকে বলা হয় উপভাষা। এবং যেহেতু সেগুলো এক একটা অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাই সেগুলোকে বলা হয় আঞ্চলিক উপভাষা। এবার সব সাহিত্য আঞ্চলিক উপভাষায় অবশ্যই রচিত হয় না, কিন্তু বেশ কিছু চরিত্র আঞ্চলিক ভাষায় কথা বলে। তুলসী লাহিড়ীর নাটকের ভেতরে আমরা দেখব যে কৃষক চরিত্ররা আমাদের সামনে উঠে এসেছে, তারা কিন্তু এই শিষ্ট ভাষায় কথা বলছে না। আমরা যেটাকে শিষ্ট বাংলা ভাষা বলে থাকি, সেই ভাষায় কিন্তু কথা বলছে না, তারা কথা বলছে তাদের নিজস্ব আঞ্চলিক উপভাষা। এটা কিন্তু তুলসী লাহিড়ীর ক্ষেত্রে
নাটকের ক্ষেত্রে নাট্যকর্মের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে ছেনাতার নাটক, সেটা তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ নাটক। এবং এই ভাষার ক্ষেত্রে আমরা বলবো যে সাধারণত আঞ্চলিক ভাষার প্রয়োগের ক্ষেত্রে এটিকে একটি মানে এই নাটকটিকে একটি মাইলস্টোন বলা যেতে পারে। তো যাই হোক, এরপরে এই নাটকের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে আমরা আরেকটা বিষয় দেখে নেব যে এই নাটকটি মানে ঠিক এই নাটকের মতো তো আরও নাটক আছে, যে নাটকগুলোকে আমরা তুলসী লাহিড়ীর একটি মানে যেটি বললাম যে মাইলস্টোন বলতে পারি। তো এই নাটকটি তো একমাত্র নয়, এছাড়া আরও বিভিন্ন নাটক আছে। তো সমস্ত নাটকগুলোকে নিয়ে তার তুলসী লাহিড়ীর নাট্যকর্মের কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তারপরে এই নাটকটির কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিছু চরিত্র নিয়ে আলোচনা করব, মানে চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপাতত আমাদের এই বিষয়টি জানা থাকলো যে আমরা সবাই জানি যে প্রত্যেকটি মানুষ মানে প্রত্যেকটি লেখক তার নিজস্ব বক্তব্য, নিজস্ব আদর্শবোধ দ্বারা পরিচালিত হয়েই সেই বক্তব্য পেশ করেন তার নাট্যকর্ম শুধু নয়, যে কোনো সৃষ্টির মধ্যে দিয়ে। তুলসী লাহিড়ীর জীবনটাকে আমাদের একটু জানতে হবে এই কারণেই, তার কারণ তার আদর্শবোধ কী ছিল, তার জীবন প্রবাহ কোথা থেকে কোন পথে অগ্রসর হয়েছে, সেই বিষয়টিকে না জানলে আমরা কিন্তু কোনোভাবেই তার নাট্যকর্মটিকে ঠিক মতো বুঝতে পারবো না, বিচার করতে পারবো না। তো আজকে সেই জন্য এই বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে এরপরে আলোচনা অগ্রসর হবে।